এই ভারতকে তারা কিভাবে আজাদ করবে ভাবছেন। কংগ্রেস থেকে ভেঙেই তো মাননীয় তৃণমূল করে একটা দল গড়ে বেরিয়ে এলেন। তাহলে এই জ্যোতি বসুর থেকেই তো তিনি রাজনীতিটা শিখেছেন। সেকুলার ডেমোক্রেসি মানে কি ভারতকে টুকরো করা। কিন্তু এই যে আইনের যারা রক্ষক তারা কোথাও গিয়ে যখন প্রভাবিত হয়ে পড়ছে, তৃণমূল যে পার্টিটা হচ্ছে থ্রেড কালচারের পার্টি, এই যে ঝামেলাটা চলতে থাকবে, তাহলে সিপিএম আর টিএমসি এরা খেলাটা খেলতে থাকবে ফ্রন্ট সিটে, এরা গেমটা অন করতে থাকবে। এটাও রাজনীতি, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন নয়, একটু জানতে ইচ্ছে করছে আমার, যে যদি ভারতবর্ষে দাঁড়িয়ে কেউ যদি বলে কাশ্মীর মাগে আজাদি, কিষাণজি আমার রহে, এই ধরনের কথা তো সংবিধানের একেবারে বিপরীতে গিয়ে কথা বলছে মানুষ, রাষ্ট্রদ্রোহের কথা বলছে। তুমি আইনজীবী একজন, তুমি কিভাবে দেখছো এই জিনিসগুলো? এই জন্যেই কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে বলেছিলাম হিন্দু রাষ্ট্র করা উচিত। আমি এটাই উত্তর দেব, কারণ হিন্দু রাষ্ট্র মানে সাম্য রক্ষার লড়াই। হিন্দু রাষ্ট্র মানে যেখানে সব ধর্ম, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, সমস্ত ধর্মের লোক সহাবস্থান করতে পারবে শান্তিপূর্ণভাবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতকে টুকরো করার জন্য কত লড়াই। এই নকশালপন্থী ছাত্রছাত্রীরা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? তারা যে আজকে বলছে কাশ্মীরের মতন আমরা সব চাই, আমরা আজাদি চাই, কাশ্মীরকে আমরা বাংলাকে আজাদি করতে চাই, আমরা প্যালেস্টাইন চাই, মানে তারা বেসিক্যালি আজকে লড়াইটা এদের কিসের জন্য? ভারত তো আজাদ দেশ একটা, আমরা জানি। এই ভারতকে তারা কিভাবে আজাদ করবে ভাবছেন এই ছাত্রছাত্রীরা, এই নকশাল ছাত্রছাত্রীরা, এই ভারত বিরোধী ছাত্রছাত্রীরা, যারা ভারতের সংবিধানকে হাতে নিয়ে ছাত্রছাত্রীর নামে কুৎসা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে যারা একটা রাজনীতির আখড়ায় পরিণত করেছেন, এবং সেটা কোনো সুষ্ঠু রাজনৈতিক দলের নয় কিন্তু পরিচয়, কোনোভাবেই কিন্তু তারা সুষ্ঠু রাজনৈতিক দলের সংজ্ঞাবাহক বা আজ্ঞাবাহক কোনোভাবেই নয়। এরা বেসিক্যালি পুরোটাই হচ্ছে দেশের কাঠামোটাকে, যে গণতান্ত্রিক যে প্রসেসটা আছে, সংবিধানের কথা যেটা আমাদের বলে যে না আমাদের সিকিউলার ডেমোক্রেসি, কতটা মেনটেন্ড হয় সিকিউলার ডেমোক্রেসি? কোথায় সিকিউলার ডেমোক্রেসি? তোমাকে তো এটা দেখতে হবে। কোথাও আজকে সিকিউলার ডেমোক্রেসি মানে কি ভারতকে টুকরো করা? সিকিউলার ডেমোক্রেসি মানে কি আমরা হিন্দুর ধর্মাচরণ তারা করবে না? সিকিউলার ডেমোক্রেসি মানে কি একটা ধর্মকেই মেজরিটিতে অনেকটা বাড়িয়ে দিয়ে সেই ধর্মটাকেই শুধুমাত্র প্র্যাকটিস, প্রিচ এবং প্রোপাগেট করা? আমি কিন্তু এই প্রশ্নটাই করেছিলাম, কারণ এই যে আজকের রূপ তুমি দেখছো আমাদের বাংলার, যে বাংলাকে তারা আজাদের কথা বলছে, আজকে যে বাংলা অলরেডি পশ্চিম বাংলাদেশের একটা প্রতিচ্ছবি, এটা ফ্যাক্ট, আমরা জানি। আজকে আমাদের অভয়া থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য দুর্নীতি, এবং তুমি যদি স্যালাইন কাণ্ড ধরো, প্রসূতি মায়েরা মারা যাওয়া, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু দুর্নীতি। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিম শেয়ার করার জন্য একজন বিজেপি সমর্থক ছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। সেখানে দাঁড়িয়ে ইন্দ্রানুজ রায়ের মতো একজন ছাত্র, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র রয়েছে, তার এই ধরনের যে রাষ্ট্রদ্রোহী, যে দেশদ্রোহী যে পোস্ট, তার বিরুদ্ধে কেন এখন? কারণ তুমি উত্তরটা তুমি নিজেই দিয়ে দিলে, তোমার প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। যে মাননীয়ার মিম শেয়ার করার জন্য যে ছাত্রীকে গ্রেফতার করা হয়েছিল, আজকে কেন ইন্দ্রানুজের এই এত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারত বিরোধী যে পোস্ট, মানে দেশদ্রোহিতার যে স্লোগান, তার বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন হচ্ছে না? কেন? কারণ হচ্ছে মাননীয়া এই সিপিএমেরই 34 বছরের রাজত্বের, এই সিপিএম যেই তৃণমূলের জন্ম দিয়েছে, সোজা কথা মাননীয়ার জন্ম দিয়েছেন, কারণ কংগ্রেস থেকে ভেঙেই তো মাননীয়া তৃণমূল করে একটা দল গড়ে বেরিয়ে এলেন। তাহলে এই জ্যোতি বসুর থেকেই তো তিনি রাজনীতিটা শিখেছেন। আইন দুর্বল হয়ে পড়েছে নাকি চোখে কোথাও একটা পর্দা? দেখো, আমি বলি আইন প্রভাবিত, আইন দুর্বল হয়ে পড়েনি। আইন সবসময় আমাদের ভারতের আইন, তুমি যদি আরেকটু মানে ভালো করে, আমাদের আরও পড়া, আমারও অনেক কিছু শেখা বাকি আছে। ভারতের আইনটা খুব সুন্দর, এটা ভারতের মানুষের অধিকারগুলোকে প্রোটেক্ট করার জন্যই। কিন্তু এই যে আইনের যারা রক্ষক, তারা কোথাও গিয়ে যখন প্রভাবিত হয়ে পড়ছে, মানে এক্সিকিউটিভ এবং যে ধরো লেজিসলেচার, এর দ্বারা যখন একটা জুডিশিয়ারি প্রভাবিত হয়ে পড়ে, তারা যখন কোনো জায়গায় গিয়ে জুডিশিয়ারিকে প্রভাবিত করে, বুঝতে পারছো, বিভিন্ন পলিটিক্যাল কারণবশত, এবং সেই লোককে নিযুক্ত করে রাখে শুধুমাত্রই যাতে করে এক্সিকিউটিভের যে চাল, তার যে ক্ষমতায়ন, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারিকে যখন হাতের মধ্যে করে নেয়, তখন আইন দুর্বল হয়ে পড়ে। তাই আইন ভারতবর্ষের দুর্বল নয়, কিন্তু ভারতবর্ষের এই আইনটাকে দুর্বল তৈরি করা হয় অ্যাডমিনিস্ট্রেশন, শাসকের অঙ্গুলি হিলনের মাধ্যমে, এটা বুঝতে হবে। এবং পুলিশ, যে পুলিশের কথা তুমি বলছো, কোন পুলিশ? যাকে আমাদের ইউনিফর্মড গুন্ডা বলেছেন আমাদের মাননীয় এখন রিটায়ার্ড জাস্টিস স্যার সঞ্জীব স্যার, যাকে ইউনিফর্মড গুন্ডা বলেছেন বারে বারে আমাদের অনারেবল ক্যালকাটা হাইকোর্টের মাননীয় মান্থা সাহেব, তারা কিন্তু বলেছেন যাকে আজকে 12 মাসে ধরো 14 মাসে স্যালারি দিচ্ছে যে পুলিশকে,
তুমি সেই ক্ষেত্রে তারা তো পোষ্য কুত্তা সেই সরকারের, সরকার যাকে তুলতে বলবে, মিথ্যা কেস দিতে বলবে উঠবে। যদি আজকে সেডিশনের কেস দেয়, যদি আজকে তৃণমূল যে এই যে ধরো সরকার বিরোধী বা ভারত বিরোধী যে কথাগুলো বলছে, যদি কোনো অ্যাকশন নেয় আজকে টিএমসি গভর্নমেন্ট, মানে আজকে পুলিশ মন্ত্রী কে আছেন আমাদের মাননীয় সরকার, সেই ক্ষেত্রে সিপিএম যখন দুর্বল হয়ে পড়বে, তৃণমূলের হাত কে? আপনাকে তো বুঝতে হবে তৃণমূলের হাত তো এই পার্টিগুলোই, প্রধান বিরোধী দল বিজেপি পার্টি। তাহলে বিজেপিকে সরানোর জন্য সিপিএমের নামে কেস দিলে সিপিএমের ছাত্র সমাজকে পুরোপুরি মানে মানে কী বলবো, ধূলিসাৎ করে দিলে, ভুল লুণ্ঠিত করে দিলে, তারা তো আর এগিয়ে আসবে না, তাদের তো মুখটা বন্ধ হয়ে যাবে। তো টিএমসি তো তাদের ক্ষতি হবে, রাজনৈতিক ফায়দা কীভাবে টিএমসি লুটবে? তো রাজনীতি। একটা প্রশ্নের দিকে যাচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওম প্রকাশ মিশ্র নামে একজন প্রবীণ অধ্যক্ষ রয়েছে, যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। সে গতকাল কলেজে গিয়েছিলেন, ক্যাম্পাসের মধ্যে গিয়েছিলেন, এবং তাকে নিরাপত্তা দিতে রীতিমতো সিভিল ড্রেসে পুলিশরা এসে উপস্থিত ছিল। তারা তিনি কোন দলের সাংসদ বলো? তিনি সাংসদ নয়, কিন্তু তৃণমূলের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে, এমনটাই ছাত্রীরা দাবি। তো তুমি তৃণমূলের যখন তুমি, এইটাই তো কথা, তৃণমূল যে পার্টিটা হচ্ছে থ্রেড কালচারের পার্টি, যারা বলে 1 মিনিটের মধ্যে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করব, পাল্টা তার আরেকজন জনৈক নেতা তিনি বলেন আমি 30 সেকেন্ডের মধ্যে এই জায়গা আমি দখল করে নেব। যারা একটা বিশ্ববিদ্যালয়কে দখলীকৃত সম্পত্তি মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠান মনে করে না, একটা শিক্ষাঙ্গনকে যারা রাজনীতির ময়দান তথা কেন্দ্রবিন্দু করে তোলেন, তাদের থেকে তারা একটা ধর্ষণের কেসের বা শ্লীলতাহানির কেসের এই যে আসামি, ধর্ষকদের সরকার তৃণমূল সরকার, এই কথা আমি আগেও প্রচুর বিবৃতি দিয়েছি। কি পুলিশ এভাবে কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকতে পারে? কখনোই ঢুকতে পারে না। একটা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হওয়া, সেই ক্ষেত্রে একটা শিক্ষাঙ্গনকে রাজনৈতিক ক্ষেত্র করে তোলা, সেই ক্ষেত্রে কখনোই পারেন না। এই যে অভিযুক্ত একজন অধ্যক্ষ, তিনি একদম ছাত্রছাত্রীরা চান না যে তিনি কলেজ ক্যাম্পাসে আসুক, কারণ তার বিরুদ্ধে একটা শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। অবশ্যই কলেজ ক্যাম্পাসে এলেন, আর তুমি একজন আইনজীবী হিসেবে কি বলবে এই বিষয়ে? অবশ্যই এটা আমি বলবো আইনজীবী হিসাবে, আইনজীবীর আগেও আমি একজন ভারতীয়, সংবিধানের ছাত্রী এবং সংবিধানটা মানি, সংবিধানটা সকল ভারতীয়র জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, আইনজীবী হোক বা না হোক। সেই ক্ষেত্রে আমি বলবো ভারতের নাগরিক হিসেবে আমি এটা ন্যাক্কারজনক এই যে রাজনীতি এনারা করছেন, এবং এটাকে শিক্ষাঙ্গনের একটা পরিবেশ সেটাকে তারা নষ্ট করছেন একটা তৃণমূলের এই সরকার। এবং এই তৃণমূলের সরকার যারা শিক্ষা ব্যবস্থাটাকে বিক্রি করে দিয়েছেন টাকার বিনিময়ে, অযোগ্যরা আজকে রাজ্য চালাচ্ছে তথা দেশ চালাচ্ছে। রাজ্য মানেই তো, রাজ্যটা তো ইন্টিগ্রাল পার্ট আজকে দেশের। এই যে শিক্ষা মানে মন্ত্রী তাদের যে ফেলিওর, এই যে পুলিশ মন্ত্রী তার যে ফেলিওর, কে অ্যাকশন নেবে? তুমি যে প্রশ্নটা করছো কে অ্যাকশন নেবে? পুলিশ মন্ত্রী। তো পুলিশ মন্ত্রী কী করছেন? মাননীয় পুলিশ মন্ত্রী আজকে কোনো অ্যাকশন নিচ্ছেন না। আজকে তার কথা ছাড়া তো একজন পুলিশ তাকে সিকিউরিটি দিতে ঢুকতে পারেননি। এই যে ভদ্রলোকের কথা তুমি বললে ওম প্রকাশ বাবুর, তাহলে যাচ্ছেন কিভাবে আজকে মাননীয় এই ক্ষেত্রে এগুলো অ্যালাউ করছেন? মাননীয়ই তো পুলিশ, মাননীয় তো পুলিশ মন্ত্রী, তিনি যদি সামলাতে না পারেন তাহলে উনি অন্য কাউকে দায়িত্ব দিতেন। যখন উনি দায়িত্ব টেক অন ওথ করেছেন তখন শি হ্যাভ টু কমপ্লাই উইথ হার রেসপন্সিবিলিটিস। তাহলে ওনার যে রেসপন্সিবিলিটিগুলো সেগুলোকে কোনোভাবে তোমার মনে হচ্ছে উনি ডিসচার্জ করছেন? রাদার উনি শিক্ষাঙ্গনটাকে পুরোপুরি রাজনীতির ময়দান আরও দিনে দিনে আরও বেশি করে চাউর করে দিচ্ছেন, যে কারণে আজকে ধরো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেটা উনি করলেন, এমনিই যেন একটা ঝামেলার পরিবেশ তৈরি হয়ে আছে। আরও লড়াই করবে ছাত্রছাত্রীরা, এই ঝামেলাটা থামবে না। এরা কেন করছে এটাও বুঝতে হবে, এরা চাইছে ঝামেলাটা চলতে থাকুক। তাহলে সিপিএম আর টিএমসি এরা খেলাটা খেলতে থাকবে ফ্রন্ট সিটে, এরা গেমটা অন করতে থাকবে। এটাও রাজনীতি, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সিপিএম আর টিএমসি এরা মিলে পুরোপুরি এই যে রাজনীতির ময়দান এটা আরও ভালো করে তৈরি করবে। বিজেপিকে যতটা 26-এর আগে কম ফুটেজ দাও, এরা তো ফুটেজের রাজনীতি করে। এরা কি রাজনীতি করে আমরা তো সেটা জানি। পুরোপুরি বিজেপিকে তুমি ব্যাক সিটে রেখে বিজেপিকে তুমি ফুটেজটা দিও না। দিদি, এই যে তাপসী মণ্ডল গতকাল দল চেঞ্জ করলেন, তিনি শুভেন্দু অধিকারীর সাথে বিধানসভার বাইরে অনেকবার নারী নিরাপত্তা নিয়েও প্রতিবাদ করেছেন, আবার দেখা গেল তিনি আবার তন্ময় ঘোষের হাত ধরে তিনি দল পরিবর্তন করলেন, কি বলবে তুমি? কে নারী নিরাপত্তা নিয়ে, এই যে আমাদের মাননীয় যেমন নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাতা, সবই তো তার নাকি নারী নিরাপত্তার কারণে। এই যে রাত্রিবেলা রাতের সাথী, আরও কত প্রকল্প উনি করছেন ফাঁসি দেওয়ার জন্য নাকি, সেটা আবার ন্যায় সংহিতাতে অলরেডি বলাই আছে। এগুলো তো হচ্ছে নাটকের কথা। তুমি একটা জিনিস দেখো, একটা দল, একটা বিজেপি একটা দল হচ্ছে ব্যক্তিগত রাজনীতি করার দল নয়, এটা পুরোপুরিভাবে তোমার সংবিধানের কথা বলে এবং ভারতবর্ষের আপামর জনগণের উন্নতির দল একটা। তাহলে সেই দলে থেকে তিনি যখন বুঝতে পেরেছেন, আমি আর নাম না করেই বলছি প্রোটোকল বজায় রেখে, যে আমাদের দলের দাদারাও বলেছিলেন যে কারণ উনি কাজ করেননি উনি টিকিট পাবেন, স্বাভাবিক। একটা বিজেপির মতন দলে তোমাকে কাজ করতে হবে, তুমি মানুষের জন্য রিপ্রেজেন্টেটিভ প্রপার হতে পারবে, তবে না তুমি টিকিটটা পাবে। তো যেহেতু বিকজ সেটা উনি বুঝে গেছেন, সেই ক্ষেত্রে উনি কোনো লাভ পাবেন না,
সেটা তো জানি, প্রমাণ আছে, তুমি একটু স্টাডি করো, আমি পুরোটা বলছি না তোমার ক্যামেরার সামনে। বিকজ অফ দ্যাট ইজ দ্য রিজন ওনার ব্যক্তিগত যে উন্নতিটা সেটা চরিতার্থ হবে না, তাই উনি একটা ব্যক্তিগত দলকে চুজ করে ফেললেন, তৃণমূল। অবশ্যই টিকিট কনফার্ম করার জন্যই উনি টিএমসিতে জয়েন করেছেন। দেখো এটা আমি বলে দিলাম তোমাকে, অফিসিয়াল আনঅফিসিয়াল যাই হোক, ব্যাপারটা এটাই, ফ্যাক্টটা এটাই। তো এই ক্ষেত্রে তাপসী মানে দিদিকে আমি এটাই বলতে চাই, আপনি কেন নারী নিরাপত্তার কথা বলেন না? আপনি দেখুন তাহলে আপনি মাননীয়াকে কেন প্রশ্ন সেই ক্ষেত্রে করেন না, কেন শোকজ করা হয় না? মাননীয়া মুখ্যমন্ত্রী যেখানে আছেন, মাননীয়া যেখানে আজকে একটা আমাদের এই সরকারে আজকে যেখানে একটা নারী কিভাবে ভুলুণ্ঠিত হয়ে তার আজকে অধিকারটা চলে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি মায়েরা বোনেরা কতটা আনসেফ আজকে রাস্তায়। সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারছো না যে কেন এরা আজকে বলছে, কেন এই কথাটা উনি বলছেন না? এখন তো মাননীয়া শেখানো হয় যে তৃণমূলের যখন আজকে উনি সরকারে যোগ দিয়েছেন তার আওড়ানো বুলিগুলো তো আওড়াতে হবে, না হলে এখানে তো টিকিটটা কনফার্ম করতে হবে না, কারণ উনি তো বিজেপির টিকিটটা পাবেন না। বিকজ অফ দ্যাট উনি পার্টিটা চেঞ্জ করেছেন, কারণ তারা ব্যক্তিগত রাজনীতি চায়। ব্যক্তিগত রাজনীতি তো আর হয় না, আমরা কেন ব্যক্তিগত রাজনীতির জায়গাটাকে আমরা মানে অ্যাড অনও করবো সামহাও? আমরা সবটাই সবসময়তে এটাই চাই যে যাতে করে পার্সোনাল নয় তথা দেশের উন্নতি হোক, জনৈক্য মানুষের উন্নতি হোক, আপামর দেশবাসীর উন্নতি হোক। আজকে যারা বর্ডারে গুলি খাচ্ছে তাদের ঘর নেই, তারা কি, তারা তো কোনো পথ পায় না, তাদের কতজনেরই বা নাম আমরা জানতে পারি। তারা দেশের জন্য প্রাণ দিচ্ছে না, তারা দেশের জন্য স্যাক্রিফাইস করছে না। দে আর দ্য রিয়েল হিরো, দে আর দ্য রিয়েল হিরো। এটা এরা তো চায় নিজেরা নিজেদের পকেটটাকে বোঝাই করতে। তো এই ধরনের লোকদেরকে সত্যিই কিছু বলার নেই। এবং তিনি নারী নিরাপত্তা নিয়ে যেটা বলছেন সেটা নিয়ে আগে মাননীয়াকে বলুন, মাননীয়াকে উনি আগে প্রশ্ন করে মাননীয়াকে আগে দিয়ে উনি এনশিওর করান যে নারী নিরাপত্তাটা মাননীয়া দেখুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।